এটা তো আমি তাদেরকে বিজ্ঞাপন দিয়ে গ্রহণ করাচ্ছি না। আমি একটা কথা বলছি, তাদের পছন্দ হচ্ছে, পছন্দ হলে আমাকে দিয়ে যাচ্ছে। আমার এখন পৃথিবীর কত জায়গায় এই যে শুধু স্পোর্টস রিলেটেড, আপনি মাঝে মাঝে দেখবেন পত্রিকাতে ছবি ছাড়া হচ্ছে ডক্টর ইউনূস ফুটবল বিশ্ব ফুটবল থেকে একটা পুরস্কার দিচ্ছে। রাইট, আমার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে বলেন? আমাকে কেন দিচ্ছে? এই যে একটা কথা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছি, সামাজিক ব্যবসা। এটা 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 খুবই ইন্টারেস্টিং। আমি আপনার আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি যে কর দেওয়া, আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না, কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্ট, যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে। এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি, বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের, নাকি আপনার উপর একটি জুলুম বলবেন? না, আমি বলবো ভুল সংবাদ দিচ্ছ তুমি, সেজন্য বলবো। সংবাদটা হলো এই, আমার টাকা আমি রোজগার করি, আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না। কাজে আমি টাকাটা আমি যেহেতু উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি। যেমন আমার কোনো বাড়ি নাই, নিজের নামে নিজের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, কোনো ব্যবসার শেয়ার নাই, আমি কোনোটা রাখিনি। এটা আমি মালিকানা বিহীন থাকতে চাই সবসময়। ঠিক আছে, এই টাকাটা আমি একটা ট্রাস্টে দিয়ে দিচ্ছি। তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো এটাকে কর দিতে হবে কিনা। তখন আমাদের লয়ার বললো যে না, এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না, আপনি তো দানই করে দিচ্ছেন। তা বললাম যে আইনে যেভাবে বলে সেভাবে টাকাটা আমি এমনি দিয়েই দিচ্ছি, কাজে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নেই, আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা। তোমার বলতে আপনার দেওয়ার কোনো কারণ নাই। তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম, সরকার দিয়ে দিল। তখন সরকার পক্ষ থেকে নিয়ত থেকে বলা হলো যে না, এটা করযোগ্য টাকা, আপনাকে কর দিতে হবে। আমাদের লয়ার বলছে দিতে হবে না, ওনারা বলছে কর দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আদালতের কাছে যা, আদালত যেটা বলে সেটাই হবে। আমার জিনিসটা হলো আদালতে গেছি আমি, সরকারের কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য। আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য, এটাকে কর দিতে হবে না দিতে হবে না। তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে। যেদিন আদালতে বললো কর দিতে হবে সেদিন আদালত দিয়ে দিছি। কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই, কেউ আমাকে চিঠি লেখে নাই, কিচ্ছু না। ভাবখানাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি, কর দিই নেই, কাজে এটা নোটিশ এসছে, তারপরে আমি, ওরকম তো না। আমি নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে, যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে, তাই বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও। আদালতের কাছে পরামর্শ চেয়েছে, আদালত দিয়েছে, পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে। যে মাত্র বলছি দিতে হবে সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে, 24 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। এটার টাকার উপর তো আমার কোনো লোভ নেই, এই টাকা ধরে রাখার জন্য তো আমি দিইনি, আমি দান করে দিচ্ছি। ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয়, এবং সেটাই আমি প্রার্থনা করেছি। কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে নাই। মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই ট্যাক্সটা যে আপনার উপর অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন, সেই জন্য মনে হয় যে না, কোনো পর্যায়ে না, একটাই পর্যায়ে, শুধু একটারই হয়েছে। আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে। ওকে, কর দিতে হবে কিনা সেটা আমরা করার জন্য আদালতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি এটা কর ফাঁকির বিষয় না, বাক্যানে এটা কর ফাঁকি দিচ্ছেন উনি ফাঁকি দিচ্ছেন না, উনি চেষ্টা করছেন জানতে চাচ্ছে আইনটা কি, এটুকু জানতে চাচ্ছি শুধু। আচ্ছা, আইন আদালত প্রসঙ্গে আমি তো আমার রিটার্ন পরিষ্কার বলেছি আমি যে টাকা দিইনি, এইভাবে দিলাম, আপনাদেরকে জমা দিলাম। ওরা বলছে যে এখানে কর দিতে হবে, তারপর প্রশ্ন উঠলো, এইটাই কিন্তু বিষয়টা। মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে, মানে আপনি যখন জানিয়েছেন দিয়ে দিয়েছি, আমি জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে, আমি তো কর দিয়ে দিয়েছি। এটা কর ফাঁকির কোনো বিষয়ই না, যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন, ধরা পড়ে গেছেন। ধরা কিসের জন্য করবে না? উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না, ওই নিজের টাকা দিয়ে দিচ্ছেন। ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি, সেজন্য এটাকে কর দিতে হবে, বা ওইটা একটু আপনি ট্রাস্ট করলে আপনি ট্রাস্টি হবেন না? আপনি কি ট্রাস্ট করেছেন কোনোদিন? না, মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয়, সেটা তো সেজন্যই তো ট্রাস্ট করে সে। রাইট, ট্রাস্ট করে কি জন্য? তো মানে এইটা কি এরকম একটা বলা, মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন, বা এইটা মানে
কাজের আমার টাকা আমি রাখলাম না, দিয়ে দিলাম, আমার কাছে ছিল টাকাটা, Alright. আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি। ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে। আমি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার টাকা একটা ট্রাস্ট করে দিয়ে দিলাম, যেটা এইভাবে হবে, যাতে করে আরো একটা বিষয় আছে, আমার উত্তরসূরিরা, আমার যারা বংশধর হবে, তারা এই টাকা হাত দিতে পারবে না। আচ্ছা, মানে কারণ এটা আমার টাকা না, এটা ট্রাস্টের টাকা। এটা আপনার ওয়াসিয়ত। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গে আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের, মানে আমি শিরোনামটার অনুবাদ পড়ছি, ধারাবাহিক বিচার বিভাগে হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন 125 নোবেল বিজয়ী সহ 242 বিশ্ব ব্যক্তিত্ব। তো তারা ওই যে খোলা চিঠি, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে, সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন, যেটাতে আমি আসলে অনুবাদটা পড়ছি, মূল চিঠিও আমার কাছে আছে, এক পর্যায়ে তারা এটা বলছেন, ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের 83 বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন ও অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইউনূস সহ প্রতিষ্ঠানটির 4 বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত। এটি আপনাকে কেন জানতে চাইছি যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে, আপনার কাছে, আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত, কিন্তু বিষয়টা আপনার ভুল বা মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বুঝাতে চাইছেন বা তারা কি বলতে চাইছেন, আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা বিচার বিভাগ ঠিক করবে, আইনজ্ঞরা ঠিক করবে, এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে, আমার যারা শুভানুধ্যায়ী যারা দিয়েছেন তারা কার সঙ্গে পরামর্শ করে, তাদের ব্যাপারে, এটা আমার বক্তব্য কিছু নাই। ওই যে 4 জনের কথা বলেছেন, যে 4 জনকে আসামি করেছে, এটা একটা মজার জিনিস। আমরা তো বোর্ডের 7 জন, যদি বোর্ডের বিরুদ্ধে এটা হয়ে থাকে, এই 4 জন কেমনে বাছাই হলো? এটা একটু চিন্তা করে দেখেন। করতে হলে সারা বোর্ড এটার জন্য দায়ী হবে, যারা বোর্ড মেম্বার আছে সবাইকে এর মধ্যে থাকতে হবে। সরকার আদালতে গেছেন 4 জনের বিরুদ্ধে, আর বাকি 3 জন মাপ, কারণটা কি? সেটি একটি প্রশ্ন বটে, কিন্তু আমি যখন এই রিনিউ কল ফর জাস্টিস ফর প্রফেসর ইউনূস এটি পড়তেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেওয়া যেত, এত বড় দণ্ড দেওয়া উচিত হয় নাই। তার মানে কি এই প্রশ্নটি আসে যে আসলে যে অপরাধ আপনি যেটাতে বলেছিলেন যে দোষ করেনি সেই দোষের শাস্তি পেলাম, সেই ক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষী করেছেন, শুধু দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা তাদের ব্যাপার, আমি আমারটা বলেছি, আমি তো অপরাধ করি নাই। আচ্ছা, আপনি এটাই যদি অপরাধ হয়, তো বাংলাদেশে কোনো ব্যবসা তো টিকতে পারবে না এই অপরাধে। সব বোর্ডে আপনি কোনো লোক আনতে পারবেন না এখন, কারণ বোর্ডে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন নীতি সংক্রান্ত, একটা নীতি নির্ধারণ করার জন্য। বোর্ড হলো নীতি নির্ধারণের জন্য সিদ্ধান্ত দেয়। এখন কোথায় কি টাকা দিচ্ছে না, কার পাওনা টাকা ফেরত দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, এর জন্য যদি বোর্ড সদস্যকে এসে ধরাধরি হয়, তাহলে কেউ তো বোর্ডের সদস্য হতে চাইবে না। বোর্ডের সদস্যকে তার পাওয়ার কি আছে? এখন তো 1 পয়সাও পায় না সে এই বোর্ডের সদস্য হয়ে। এখন খামোখা জেল হাজতে যাওয়ার দরকার থেকে তার। এই কথা কি সত্য? এই কথা কি সত্য যে বাংলাদেশে এরকম একটা আইন আছে যে আইনের মধ্যে হচ্ছে মুনাফা করলে তার 5% আপনার আসলে শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে? এটা সবার জন্য সমানভাবে সত্য, যেটা আসলে এই কোম্পানিগুলি বা আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই, বা গ্রামীণ টেলিকম মানে নাই, এটা কি আসলে সত্য? ওইটা একই ব্যাপার। আপনি যে বলেন কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয়, আমাদের প্রশ্নটা সরকারের কাছে, আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল, যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম। প্রশ্নটা আমাদের তো, এটা সেকশন 28 কোম্পানি, এখানে কোনো মালিক নাই, এখানে মালিকও মুনাফাও নেয় না, মালিকও নাই, মুনাফা নাই। যে মালিকের মুনাফা নেয় না, যেখানে মালিকের মুনাফা নাই সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন? কাজে এই বিষয়টা পরিষ্কার, এইটা আইন এখানে প্রযোজ্য হবে না, এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য। কাজে এখানে দোষিত্ব কিছু নেই, এটা ভিন্ন ধরনের, আমরা বলছি এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এখানে 5% দেওয়ার ব্যাপার, 5% দিতে হলে যে মুনাফা করতে হবে, সেটা প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে, মালিককে পেলে তারপরে বাকিরা পাওয়ার কথা আছে।
কাজে এখানে তো মালিক নেই, মালিক পায় না, কাজে যেখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে? মানে কোম্পানিটি যে মুনাফা করে তার 5% শ্রমিকদের দিতে, মানে পরিচালক বা পরিচালনায় অসুবিধাটা কোথায়? মানে সেটা কি কোনো একটা প্রবলেম যে কোম্পানি যদি মুনাফা করে, ধরা যাক কোম্পানি মুনাফা করলো 100 টাকা, যেহেতু মালিক নাই, বোর্ডও নেয় না, কেউ নেয় না, কিন্তু তার 5% শ্রমিকদের দিতে, মানে সেটাতে কোথাও সংকট আছে কিনা? কোনো অসুবিধা নেই। কোর্ট যদি বলে যে এটা আইন এটার জন্য প্রযোজ্য, আমরা দিয়ে দেবো। এটা কোর্টের ব্যাপার, বোর্ড জানিয়ে দেবে যে এই আইন এখানে আমরা বলছি এই আইন এখানে প্রযোজ্য হবে কিনা, এটা এটা ধরুন এনজিওর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, এনজিও তো লাভ করে। এনজিওরা জিজ্ঞেস করে দেখছেন যে এনজিওরা নিজেদেরকে বলে নট ফর প্রফিট, নট ফর প্রফিট। আমরাও তো নট ফর প্রফিট, আমরাও তো নট ফর প্রফিট। নট ফর প্রফিট মানে হচ্ছে, নট ফর প্রফিট মানে হচ্ছে প্রফিটটা মালিকরা বা কেউ নিতে পারবে না, বাট কোম্পানিটা তো প্রফিট তো করবে, মানে 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 এনজিও তো প্রফিট করছে, এনজিও তো প্রফিট করছে। সেই এনজিওদের ক্ষেত্রেও প্রশ্ন তোলা যায় বলে আপনি মনে করছেন? এই আইন যদি প্রযোজ্য হয় তাহলে সবার জন্য প্রযোজ্য হবে। ট্রু। আচ্ছা, আপনার বন্ধু, মানে যারা আপনার হয়ে কথা বলেছেন, সেই 242 জন বিশ্ব ব্যক্তিত্ব ওই কথাটি বলেছিলেন যেটি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা কিছু এক্সপার্ট পাঠান, সেই এক্সপার্ট এসে দেখুক যে আসলে মামলা মেরিট কি আছে। তারা সাদরে সেটি গ্রহণ করেছিলেন। এইটার বা এক্সপার্ট বা লয়ার আসলে, যেহেতু এই ব্যাপারগুলি বাংলাদেশের কনটেক্সটে অনেক বেশি নতুন এবং অনেক বিষয় নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন তোলা যায়, তো সেই জন্য সেই এক্সপার্ট বা লয়ার একটি আন্তর্জাতিক জায়গা থেকে পাঠানোর জন্য যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ যে গ্রহণ করলেন বিশ্ব ব্যক্তিত্বরা, তারপরে এটি এখন স্ট্যাটাসটা কি? মানে আপনার বন্ধুরা তো তাদের মধ্যে আইনজীবী রয়েছেন, এক্সপার্ট রয়েছেন, ওটা সরকার তরফ থেকে আর আগ্রহ দেখাচ্ছে না। আপনার কি আবেদন করেছিলেন সরকারের কাছে যে মানে আপনার অমুক আইন? বললো যে ওরা তো বললো যে আমরা দিতে চাই, ওটা চিঠিতে বলা আছে আমরা দিতে চাই, কিন্তু ফর্মাল কোনো অফিসিয়াল আমন্ত্রণ মানে আসার জন্য কোনো আবেদন বা এরকম কোনো কিছু আপনি আসার আগেই ওনারা বলে দিয়েছেন এখন এই সময় আর নাই, এই সময় পার হয়ে গেছে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা কথা বলছিলাম। এর আগে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই সেই প্রসঙ্গে আসলে একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে টাকা পাচার রোধে সরকার ব্যর্থ হচ্ছে বলে মনে করেন কিনা। শতকরা 98% দর্শক মনে করেন যে হ্যাঁ ব্যর্থ হচ্ছে, না মনে করেন শতকরা 2% দর্শক। আমরা ডক্টর ইউনূসকে প্রশ্ন করতে চাই যে দেশের টাকা বিদেশি পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে অনেকে মনে করছেন। আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুপ হোলস গুলি দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোনো আইনের পরিবর্তন আনা দরকার বা আরো ভিজিলেন্ট হওয়া দরকার, কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন, অবজারভেশন? সেখানে বলছিলাম আর কি, রুল অফ লটা এস্টাবলিশ করা, আইনের কোন বিষয় না, আইনটা প্রয়োগ করতে হবে। তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না। এগুলো আইনের প্রয়োগ, যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা ঠিক মতো করছেন কিনা, সমস্ত বিষয়টা হলো আইনের প্রয়োগ। আইন হওয়া, আইনের নির্দিষ্টভাবে প্রয়োগ করা, আইনের যেটা কন্টেন্ট ছিল, যেটা আইনের পেছনে যে কার্যকারিতা ছিল সেটাকে প্রয়োগ করা, সেটা না করলে তো কিছুই হবে না। আইনের প্রয়োগটাই আপনি আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে আইন এক্সিস্টেন্ট আইন আসে সেই আইনের মধ্যে এগুলি আসলে রোধ করা যায় বলে আপনি মনে করছেন, যদি আইনের প্রয়োগ হয় বা আইনের প্রয়োগ সিলেক্টিভ না হয়। একবার প্রয়োগ করা শুরু হলে তখন বুঝে কোন জায়গায় আপনার ঘাটতি আছে সেটা পূরণ করে দেবেন। এখন তো বোঝাই যাচ্ছে না কোন ঘাটতি কোথায় আছে, কারণ আইনেরই প্রয়োগ নেই। এই প্রসঙ্গেও যদি আমি আরেকটা প্রশ্ন করি, যে অনেকে এরকম আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে, এর মধ্যে নানা ধরনের ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে? সরকারও এই চ্যালেঞ্জটার কথা স্বীকার করে, কিন্তু তারা করোনা এবং ইউক্রেন যুদ্ধের কথা বলে যে সারা বিশ্ব পড়েছে তাই আমরাও পড়েছি। আপনি এটা কিভাবে দেখেন, মানে আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে? সারা বিশ্বের অর্থনীতি, যেহেতু বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ, সেটা সবাই যেমন বলছে, আমাকেও সেভাবেই বলতে হবে। যে কিভাবে সমাধান হবে সেটারও বহু সমাধান বলা হচ্ছে, এটা সরকার সেটা প্রণিধান করবেন, তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে।
আপনার কাছেও নিশ্চয়ই পরামর্শ চাইতে পারে। একটি প্রশ্ন এরকম যে আপনি যখন সংবাদ সম্মেলন করলেন গ্রামীণ আপনার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ এগুলি জবরদখল করা হচ্ছে, তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছে না। আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে। আমরা এরকম শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি ধমকিও দিচ্ছে, পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন, পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা। অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আসলে এটা কিরকম দেখছেন? আমরা ভয়ের মধ্যে আছি যে এটা এখানে আমাদের বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা, যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এখানকার ছাত্রদের নিয়ে এসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে, আমাদের বিল্ডিং ঘেরাও করে রাখছে। কাজে আমরা খুবই সংকটময় অবস্থার মধ্যে আছি। এটা জানান দেওয়ার, আপনাদের সবাইকে জানান দেওয়ার, আমরা খুব সহজ অবস্থার মধ্যে নাই। অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইউনূস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন, পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিসেমিনেট করতে পারতেন, তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন, সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব, সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি এটি কেন করছেন? বা মানে অনেকে বলছেন যে আপনি আসলে হ্যাঁ, আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন, মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না, মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে? এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন? তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই? না, আমি বলছি আমি জানতে, বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায়। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ যে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি কেন এখানে দেশে থাকছেন। আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বললে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা আরেকটা নতুন দেশ যোগ করে আছি। কিন্তু আপনি বাংলাদেশেই থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়, আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর, সেই অভিযোগের ক্ষেত্রে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি পরিচিত হয়েছে। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবে পরিচিত হয়েছে। আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যে আমাদের স্বপ্নগুলো একটা একটা আসে, একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা আমরা ট্রাই করে দেখি, একটা ছোট আকারে করি, এটা সফল হলে একটু বড় আকারে করি, এটা বাংলাদেশি করি। একবার সফল হলে সারা দুনিয়া এটা লিপে নেয় দেওয়ার জন্য, সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়, এইভাবে কাজকর্ম সেটা আমরা একটা থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে, কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে, আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই। সেই পৃথিবী বলতে 3 শূন্যের পৃথিবী, এটা বহুবার বলা হয়েছে, তার উপরে বই লিখেছি 3 শূন্যের পৃথিবী কি হবে, যে জিরো কার্বন এমিশন, যেহেতু
পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই